आपल्या मर्जीचा मालिक जे ऐकत नाही कानाखाली। আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আজকের ভিডিওতে আমরা শহীদ কাপুরের 2025-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যার নাম দেবা। এর সাথে দেবা মুভিটি একটি অ্যাকশন থ্রিলার মুভি, যাতে শহীদ কাপুর সম্পূর্ণ কবির সিং মুডে থাকে। যদি আপনি এই সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেন তাহলে আপনি অনেক মজা পাবেন। তবে আপনি যদি এই মুভিটি প্রেক্ষাগৃহে না দেখে থাকেন তবে তাতে কোনো সমস্যা নেই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সকলের জন্য দেবা মুভির গল্প ব্যাখ্যা করতে যাচ্ছি, যাতে আপনারা সবাই ঘরে বসে এই মুভিটির গল্প যেন উপভোগ করতে পারেন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের অসাধারণ ভিডিও। মুভিটি শুরু হয় শহীদ কাপুর দিয়ে এবং মুভির শুরুতে আমরা জানতে পারি যে মুভিতে শহীদ কাপুরের নাম দেব আমরে। সে একজন পুলিশ অফিসার এবং মুম্বাই পুলিশের মধ্যে ইন্সপেক্টর পদে রয়েছে। সিনেমার প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই যে দেব আমরে তার বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। বাইক চালানোর সময় দেব তার বন্ধুকে ফোন করে, যার নাম ফারহান। ফারহানকে ফোন করার পর দেব তাকে যে মামলায় কাজ করছে তার কথা জানায়। দেব জানতে পারে যে খুনি কে এবং সে ফারহানকে সেই খুনির নাম বলতে চায়। তখন হত্যাকারীর নাম বলতেই দেবের বাইকের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তার বাইকটি দুর্ঘটনায় পড়ে, ফলে দেব তার মাথায় আঘাত পায়। দুর্ঘটনা দেখে দ্রুত একটি অ্যাম্বুলেন্স আসে এবং দেবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমরা দেখি যে ফারহান, যার সাথে দেবের কিছুক্ষণ আগে কথা হয়েছিল, সেখানে আমরা জানি যে দেবের বন্ধু ফারহানও একজন পুলিশ অফিসার এবং পুলিশে তার পদমর্যাদা একজন ডিসিপি। এখানে আমরা আরও জানি যে দেবের বোন আলকার স্বামী ফারহান, অর্থাৎ তিনি তার শ্যালকও বটে। হাসপাতালে দেবের জ্ঞান ফেরার সাথে সাথে ফারহান তার সাথে দেখা করতে আসে, কিন্তু ফারহান যখন তাকে হত্যাকারী সম্পর্কে জিজ্ঞেস করে তখন দেব তাকে বলে যে তার কিছুই মনে নেই, এমনকি ফারহান এবং সে নিজেকেও মনে করতে পারে না। আসলে বন্ধুরা, দেব যখন দুর্ঘটনায় মাথায় আঘাত পায় তখন সেই আঘাতের কারণে দেব সব ভুলে যায়, অর্থাৎ দেব তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এখন আমরা দেখি যে ফারহান দ্রুত দেবের ডাক্তারের সাথে কথা বলে এবং সেই ডাক্তারকে বলে যে দেবের অবস্থা সম্পর্কে কাউকে কিছু না বলতে, অর্থাৎ দেব তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এই সত্যটি কেবল ফারহান এবং তার ডাক্তারেরই জানা উচিত। এরপরেই ফারহান দেবকে তার গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। পথে ফারহান দেবকে কিছু কথা মনে করিয়ে দেওয়ার জন্য গল্পটি ব্যাখ্যা করে এবং তিনি যে মামলায় কাজ করেছিলেন সে সম্পর্কে তাকে বলে। এখন এরপরেই গল্প শুরু হয় এবং এই গল্পটি শুরু হয় কয়েক মাস আগে থেকে। আমরা দেখি যে দেব আমরে কবির সিং টাইপ পুলিশ অফিসার, অর্থাৎ খুব রাগী এবং নৃশংস, আর সে একজন চেইন স্মোকার এবং মদ্যপানও করেন। তবে এসব ছাড়াও সে একজন সৎ ও সরল অফিসার, যিনি তার মামলাগুলো খুব ভালোভাবে সমাধান করেন। এখানে আমরা দেবের বন্ধু ফারহানকেও দেখি, যিনি একজন ডিসিপি অফিসার, এবং দেব তার বোন আলকাকে ফারহানের সাথে বিয়ে দেয়, যার পরে ফারহান দেবের শ্যালক হন। দেবের বোন আলকার বিয়েতে আমরা ফারহান এবং দেবের বিভাগের একজন কনস্টেবলকেও দেখি। এই কনস্টেবলের মেয়ে দিয়াও এই পার্টিতে এসেছে, আর এই কারণে আমরা দেখি যে দেব যখন দিয়াকে দেখে তখন সে তাকে অনেক পছন্দ করে এবং সে কারণে সে তার সাথে অনেক কথা বলে। তারপর ধীরে ধীরে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। এরপরে আমরা দেখি যে মুভিতে দেবের ফারহানের মতো আরেকজন বন্ধু আছে, যার নাম রোহান, এবং সেও একজন পুলিশ অফিসার। কিন্তু দেব তার বোনের বিয়েতে লক্ষ্য করে যে রোহান তার বোনের বিয়েতে উপস্থিত নেই, তাই সে তার বন্ধু রোহানের সাথে দেখা করতে যায়, যেখানে রোহানের ডিউটি রয়েছে। পরের দৃশ্যে আমরা সরাসরি রোহানকে দেখতে পাই যে এই সময় একটি অবরোধের ডিউটি করছে এবং এই অবরোধের ভেতর সে যানবাহন চেক করছে। কিন্তু চেকিংয়ের সময় একজন মন্ত্রীর গাড়ি সেখানে আসে এবং রোহান সেই মন্ত্রীর গাড়িটি চেক করার চেষ্টা করলে মন্ত্রী রোহানকে তা করতে বাধা দেয় এবং তিনি রোহানকে অনেক অপমান করেন। আরও বলেন যদি সে তার গাড়িটি তল্লাশি করতে চায় তাহলে সে যেন সেই মন্ত্রীর বাড়িতে আসে এবং সেখান থেকে চাবি নিয়ে যায়। আর সব বলার পরই মন্ত্রী তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এই সময় আমরা দেখি যে দেব সেখানে পৌঁছেছে এবং মন্ত্রী রোহানকে অভদ্রভাবে যাওয়া বলেছে তা সবই দেখে। তাই এই সব দেখে দেব আমরা খুব রেগে যায়। তাই সে তার বন্ধু রোহানকে তার বাইকে বসিয়ে সোজা মন্ত্রীর বাড়িতে নিয়ে যায়। মন্ত্রীর বাড়িতে পৌঁছানোর পরে দেব তার সমস্ত গুন্ডাকে মারধর করে এবং তারপর মন্ত্রীকে সতর্ক করে তার গাড়ির চাবি নিয়ে যায় এবং তার গাড়িটি স্টেশনে আটক করে। এই দৃশ্য থেকে আমরা জানতে পারি যে দেব তার বন্ধু রোহানকে খুব ভালোবাসেন। সেই সাথে বন্ধুরা, আমরা এটাও জানি যে রোহান ও দেবকে অনেক সম্মান করে। এমনকি রোহান একজন পুলিশ অফিসার হয়েছিল কারণ তিনি দেবের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিল এবং সে কারণে সে সর্বদা দেবের মতো অফিসার হতে চায়। তার মানে যে একেবারে সৎ এবং গুন্ডাদের সোজা রাখে। এখন বন্ধুরা, এই সমস্ত কিছুর পরেই আমরা দেখতে পাই যে মুম্বাই শহরের ভিতরে একজন বড় অপরাধী রয়েছে, যার নাম প্রভাত যাদব, এবং এই প্রভাত যাদব মুম্বাই শহরের ভিতরে অনেক লোককে হত্যা করেছে। তাই পুরো মুম্বাই পুলিশ তাকে খুঁজছে যাতে তারা তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু যতবারই পুলিশ তাকে ধরার চেষ্টা করে ততবারই সে পুলিশের কাছ থেকে পালিয়ে যায় এবং দেখে মনে হচ্ছে প্রভাত যাদব আগেই জানতো যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসছে। এখন এরপরে পুলিশ আবার একটি দল গঠন করে প্রভাত যাদবকে গ্রেপ্তার করতে যায়, কিন্তু প্রতিবারের মতো এবারও সে জানতে পারে পুলিশ তাকে ধরতে আসছে এবং সে তার গন্তব্যে পৌঁছানোর আগেই পালিয়ে যায়।
কিন্তু এবার যাওয়ার আগে সে তার গাড়িতে একটি বোমা স্থাপন করে। তারপরে পুলিশ সেখানে পৌঁছানোর সাথে সাথে একটি বোমা বিস্ফোরণ ঘটে এবং বোমা বিস্ফোরণের কারণে অনেক পুলিশ কর্মকর্তা নিহত এবং আহত হয়। যখন ফারহান এই সম্পর্কে জানতে পারে সে খুব রেগে যায়। একই সাথে সে দুঃখবোধ করে, কারণ তার বিভাগের অনেক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। দেবের বন্ধু দিয়ার বাবাও একজন কনস্টেবল ছিল, তিনিও এই অপারেশনের সময় আহত হন এবং তার পা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে দেব খুব রেগে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় যে এবার প্রভাত যাদবকে ছাড়বে না। এরপরেই দেব রোহানের সাথে একটি দল তৈরি করে এবং অনেক পুলিশ অফিসার সাথে নিয়ে সরাসরি প্রভাত যাদবকে ধরতে যায়। এই অপারেশনে মনে হয় প্রভাত যাদব পুলিশের আগমনের কথা জানতো না। এখানে আমরা দেখতে পাই যে প্রভাত যাদব এবং তার অনেক গুন্ডা পুলিশ অফিসারদের উপর আক্রমণ করে, কিন্তু পুলিশের দল তাদের সকলের যত্ন নেয় এবং প্রভাত যাদব সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রোহান গিয়ে তাকে ঘিরে ফেলে। কিন্তু সেখানে প্রভাত যাদব রোহানকে খুন করতেই যাবে, তখন দেব তার সামনে আসেন এবং রোহানের জীবন বাঁচাতে গিয়ে সে প্রভাত যাদবের মাথায় গুলি করে, যার পরে প্রভাত যাদব মারা যায়। কিন্তু দেব অন্য সব পুলিশ অফিসারকে বলে যে প্রভাত যাদবের এনকাউন্টার তার দ্বারা নয়, বরং রোহানের দ্বারা হয়েছিল। দেব এটা করে যাতে রোহানের বাবা তাকে সম্মান করে, কারণ রোহানের বাবা রোহানের পুলিশ হওয়াতে খুশি ছিল না। সে কারণে দেব মনে করে যে রোহান যখন তার সাহসিকতার জন্য পুরস্কার পাবে তখন তার বাবা খুশি হবে। এখন এইসব হওয়ার পরেই রোহান এবং দেব খুব খুশি হয়ে একসাথে পার্টি করে। তারপর অনেক দিন কেটে যায় এবং তারপর সেই দিন আসে যখন রোহানকে প্রভাত যাদবের মুখোমুখি হওয়ার জন্য পদক দেওয়া হবে। এই ইভেন্টে রোহানকে মঞ্চে ডেকে একটি পদক দেওয়া হয়। পদক পাওয়ার পর রোহান মাইকে তার পুরস্কার বক্তৃতা করেন। কিন্তু বন্ধুরা, রোহান তার বক্তৃতা শুরু করার সাথে সাথে আমরা দেখি যে দূর থেকে একটি বুলেট এসে সরাসরি রোহানের বুকে আঘাত করে, আর সেইগুলিতে ঘটনাস্থলে রোহানের মৃত্যু হয়। এই আক্রমণ দেখে দেব, ফারহান এবং সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত পুলিশ অফিসাররা হতবাক এবং কেউ কিছু বুঝতে পারে না যে এই হামলা কে করেছে। আমরা দেখি যে রোহানের মৃত্যুর কারণে দেব খুব রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে যাই ঘটুক না কেন সে রোহানের খুনিকে ধরবে। এরপরেই দেব সরাসরি ফারহানের সাথে কথা বলে। যেহেতু ফারহান মুম্বাই পুলিশের ডিসিপি, দেব তাকে বলে যে সে নিজেই রোহানের হত্যা মামলা তদন্ত করতে চায়। ফারহান রোহানের খুনের মামলা দেবের হাতে তুলে দেয়। এরপরে দেব তার পুলিশের দল তৈরি করে এবং দ্রুত রোহানের হত্যার তদন্ত শুরু করে। তদন্তের সময় দেব এবং তার পুলিশ দল প্রথমে প্রভাত যাদবের লোকদের সন্দেহ করে, যেহেতু রোহানই প্রভাত যাদবকে বিশ্বের সামনে হত্যা করেছিল। দেব এবং তার পুলিশ দল মনে করে যে সম্ভবত প্রভাত যাদবের লোকদের একজন তাকে হত্যা করেছে। এটি জানতে পেরে দেব দ্রুত প্রভাত যাদবের সাথে যুক্ত সমস্ত লোককে ধরে ফেলে, যাদেরকে সে সন্দেহ করে তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে। কিন্তু দেব কারো কাছ থেকে রোহানের খুনের বিষয়ে কিছু জানতে পারে না। যখন দেব প্রভাত যাদবের সাথে যুক্ত কারো কাছ থেকে কিছু জানতে পারে না, তখন সে মনে করে যে রোহানের হত্যার পিছনে হয়তো সেই স্থানীয় রাজনীতিবিদ রয়েছে, যার গাড়িটি দেব ও রোহান তার বাড়িতে যাওয়ার পরে আটক করেছিল। কারণ দেব এবং রোহান সেই স্থানীয় রাজনীতিবিদদের বাড়িতে ঢুকেছিল। দেব তার সমস্ত গুন্ডাকে পিটিয়েছিল এবং সেই রাজনীতিবিদকে অপমান করেছিল এবং তার বাড়ি থেকে গাড়ি কেড়ে নিয়ে থানায় নিয়ে গিয়েছিল। সম্ভবত এই সমস্ত কিছুতে রাগ করে রাজনীতিবিদ রোহানকে হত্যা করেছে, যাতে সে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। এখন এইসব চিন্তা করার পরে দেব এবং তার পুরো দল একসাথে সে স্থানীয় রাজনীতিকের কাছে যায় এবং তার সাথে তদন্ত করে। কিন্তু পলিটিশিয়ানের সাথে তদন্ত করেও তারা কিছু পায় না। যখন দেব রোহানের খুনের বিষয়ে কিছুই বুঝতে পারছে না, তখন হঠাৎ একদিন রোহানের এক বান্ধবী দেবকে ফোন করে। রোহানের গার্লফ্রেন্ডের নাম রেবেকা এবং বাস্তবে রোহান আর রেবেকা একে অপরকে খুব ভালোবেসেছিল আর রোহান ও রেবেকাকে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু বিয়ের আগেই মারা যায় রোহান। এখন এখানে আমরা দেখি যে রেবেকা যখন দেবকে ফোন করে তখন সে তাকে একটি হোটেল ঘরে তার সাথে দেখা করার জন্য ডাকে। একই সময় তাকে দেবকে রোহানের সাথে সম্পর্কিত কিছু দেখাতে হবে এবং রেবেকা চান দেব সেই জিনিসটি দেখুক। এখন বন্ধুরা, ফোনে এসব শোনার পরই দেব সোজা হোটেল ঘরে চলে যায়, কিন্তু সেখানে তাদের মধ্যে কি ঘটে তা আমাদের দেখানো হয় না এবং সে কারণে আমাদের সরাসরি তার পরের দৃশ্যে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে রোহান তার বাইকটি রাস্তায় চালাচ্ছে। বন্ধুরা, এটি সে একই দৃশ্য যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। অর্থাৎ এখানে বাইক চালানোর সময় রোহান ফারহানকে কল করে এবং সে ফোনে ফারহানকে বলে যে সে রোহানের হত্যার কথা জানতে পেরেছে, কিন্তু একই সময় দেবের সাথে দুর্ঘটনা ঘটে। ফারহান এইসব কথা দেবকে বলেছে যাতে দেব পুরনো কথা মনে করতে পারে। গল্প শেষ হওয়ার পরে আমরা দেখি যে ফারহান রোহানকে তার গাড়িতে করে তার বাড়িতে নামিয়ে দেয় এবং যাওয়ার আগে সে দেবের হাতে রোহানের হত্যা মামলার ফাইল দেয়, যাতে দেব রোহানের হত্যা মামলার খুন সম্পর্কে জানতে পারে। তারপরে আমরা দেবকে দেখতে পাই যে রোহানের হত্যা মামলার ফাইলটি পুরোপুরি পড়ে এবং তার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করে। পরের দিন থেকেই রোহান খুনের মামলার ফের তদন্ত শুরু করে দেয় এবং তিনি তার পুলিশ দলের সাথে রোহানের হত্যাকাণ্ডে সমস্ত সন্দেহভাজনকে তুলে নিয়ে একের পর এক তদন্ত করে।
এখন যদিও দেব তার সম্পর্কে খুব বেশি মনে করতে পারে না, যেহেতু দেব রোহানের কেস সম্পর্কে সব কিছু পড়ে ফেলেছে, তাই সে রোহান হত্যা মামলার সমস্ত কিছু জানতে পেরেছে এবং সেজন্য সে পুরো দমে রোহানের হত্যাকারীকে খুঁজছে। কিছুদিন পর আমরা দেখি যে রোহানের বাবা মা তাদের বাড়িতে রোহানের জন্য একটি শোকসভা করে এবং সবাই রোহানের শোকসভায় অংশ নেয়। এখন এই শোকসভার ভিতরে আমরা দেখি যে রোহানের বান্ধবী রেবেকা একা দেবের সাথে কথা বলতে আসে এবং কথা বলার সময় সে দেবকে ধন্যবাদ জানায়। সে বলে যে আপনি আমাদের কথোপকথনটি গোপন রেখেছেন এবং আমিও খুশি যে আমি আপনাকে হোটেল ঘরে যা দেখালাম তা আপনি কাউকে বলেননি। এখন হোটেল রুমের ভিতরে দেব এবং রেবেকার মধ্যে যা ঘটেছিল এবং রেবেকা দেবকে যা দেখিয়েছিল সেই দৃশ্য আমাদের দেখানো হয়নি। সেই সঙ্গে স্মৃতিও হারিয়ে ফেলেছে দেব, তাই হোটেলের ঘরে রেবেকার সঙ্গে কী কথোপকথন হয়েছিল তার দেবেরও মনে নেই। দেব এটি সম্পর্কে ভাবতে শুরু করে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। সে পরের দিন সরাসরি রেবেকার সাথে দেখা করতে যায়। রেবেকার সাথে দেখা করে সে তাকে পুরো কথোপকথন সম্পর্কে জিজ্ঞেস করে এবং সে তাকে জিজ্ঞেস করে যে সেদিন তাকে ঠিক কী দেখিয়েছিল। এরপরে রেবেকা দেবকে একটি ভিডিও দেখায়। সে তখন ভিডিওটি মনোযোগ সহকারে দেখে। ভিডিওটি দেখার পরে আমরা জানতে পারি যে এই ভিডিওটি আসলে রোহান এবং রেবেকার ভিডিও কলের একটি রেকর্ডিং এবং এই ভিডিওটি রোহানকে গুলি করার একদিন আগের দিনের। এই ভিডিও কলের ভিতরে আমরা দেখি যে রোহান রেবেকার সাথে পরের দিনের পুরস্কার অনুষ্ঠান সম্পর্কে কথা বলছে। তবে ভিডিওতে রোহান রেবেকার সঙ্গে দেবের কথাও বলেছে। সে রেবেকাকে বলে যে দেব ভুল করেছে এবং আরও বলে যে বাস্তবে প্রভাত যাদবকে সে নয় দেব হত্যা করে। সে কারণে আগামীকাল যখন সে পুরস্কার পাবে তখন সে সরাসরি দেবকে সেই পুরস্কার দেবে। একই সাথে সে কথোপকথনে রেবেকাকে বলে যে তার বন্ধু দেব ভুল করেছে, কিন্তু সেই ভুলের জন্য আগামীকাল দেবকে ক্ষমা করবে। সে তার বন্ধুকে একটি সুযোগ দেবে যাতে সে নিজেকে শুধরে নিতে পারে, কারণ অবশ্যই সে তার বন্ধু দেবকে খুব ভালোবাসে। এখন এই ভিডিওটি দেখার পরে দেব সরাসরি ফারহানকে এই ভিডিওটি দেখায় এবং ভিডিওটি দেখানোর পর দেব ফারহানকে বলে যে রেবেকা এই ভিডিওটি দিয়েছে। ভিডিওটি দেখার পর দেবের কথা শোনার পর ফারহান দেবকে বলে যে রাতে তোমার দুর্ঘটনা ঘটেছিল, দুর্ঘটনার আগে তুমি রেবেকার সাথে দেখা করেছিলে। ভিডিওটি দেখার পরে তুমি জানতে পেরেছো কে রোহানের হত্যাকারী, অর্থাৎ এই ভিডিওতে এমন কিছু আছে যা দেখে তুমি খুনি সম্পর্কে জানতে পেরেছো। এটি শোনার পরে দেবও বুঝতে পারে যে এই ভিডিওতে রোহান যা বলেছে তার সাথে অপরাধীর গভীর সম্পর্ক রয়েছে। এর জন্য দেব রোহানের হত্যা মামলা তদন্ত আরও ঘনিষ্ঠভাবে শুরু করে। রোহানকে যেখানে গুলি করা হয়েছিল সেই জায়গাটিও দেব তদন্ত করে এবং সেখানে একজন শার্প শুটার নিয়ে আসে। সেই শার্প শুটারের সাহায্যে সে ধীরে ধীরে ট্র্যাক করে কোন বিল্ডিং এবং কোন ফ্লোর থেকে সেদিন রোহানকে গুলি করা হয়েছিল, এটি কতটা সমতল এবং এমনকি কোন কোন থেকে চালিত হয়েছিল। একই সময় দেব শার্প শুটার থেকে এটিও জানতে পারে যে রোহানকে গুলি করে হত্যা করেছে সে একটি টাইমার বন্দুক ব্যবহার করেছিল। টাইমার বন্দুক মূলত এমন একটি বন্দুক যা আপনাকে কেবল লক্ষ্য নিশ্চিত করতে হবে এবং সময় নির্ধারণ করতে হবে। এরপরে আপনি যে কোনো জায়গায় বসে আপনার ফোন থেকে সেই বন্দুকটি থেকে গুলি করতে পারবেন। দেব আরও জানতে পারে যে রোহানকে হত্যা করেছে সে রোহানের খুব কাছের কেউ। এখন ধীরে ধীরে দেব রোহানের খুনের ব্যাপারে সব জানতে পেরেছে, কিন্তু দেবের জানার একটাই বাকি ছিল, আর সেটা হলো রোহানকে শেষ পর্যন্ত কে মেরেছে। দেব যখন তার বাড়িতে বসে এসব কথা ভাবছে, হঠাৎ সে তার বাড়িতে একটি ছোট বন্দুক খেলনা দেখতে পায় এবং এই বন্দুক খেলনাটি হুবহু টাইমার বন্দুকের মতো। এই বন্দুকটি দেখার পর দেবের কিছু মনে পড়ে এবং তারপর একটু চিন্তা করার পরে দেব বুঝতে পারে কে রোহানকে হত্যা করেছে। এখন রোহানের হত্যাকারী সম্পর্কে জানার পর সে দ্রুত রোহানের হত্যা মামলার ফাইল প্রস্তুত করে। সে ফাইলটি নিয়ে সোজা ফারহানের অফিসে যায় এবং তারপর সে ফাইলটি ফারহানকে দিয়ে বলে যে সে জানতে পেরেছে কে রোহানকে মেরেছে। এটি শোনার পরে ফারহান দেবকে তার নাম বলতে বলে। দেব ফারহানকে বলে যে তুমি রোহানের হত্যার এই ফাইলটি পড়বে, এটি পড়ার পরে তুমি জানতে পারবে যে কে এই হত্যাকারী। ফারহান সেই মামলার ফাইল পড়া শুরু করে। এরপরে এখানে একটি গল্প শুরু হয় এবং আমরা দেখতে পাই যে এই ঘটনাটি অনেক আগে ঘটেছিল। ঠিক সেই সময় যখন দেব ও রোহান একসঙ্গে প্রভাত যাদবকে মেরে ফেলে এবং হত্যার পর দুজনেই বসে আনন্দ করছিল। দেব এবং রোহানকে এখানে খুব খুশি দেখাচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ রোহান দেবকে বলে যে তুমি প্রভাত যাদবকে মেরে ফেলেছো এবং আমি এতে খুব খুশি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমরা আগে যখনই প্রভাত যাদবকে ধরতে যেতাম সে কিভাবে আমাদের আগমনের খবর পেত। আমার মনে হয় আমাদের বিবেকের কেউ হয়তো তার সাথে দেখা করত। এই কথা শুনে দেব রোহানকে বলে যা কিছুই ঘটুক এখন প্রভাত যাদব মারা গেছেন, সেজন্য তোমার এসব কথা ভাবা উচিত না। তবে বন্ধুরা এরপরে দেবের সামনে রোহান একটি বড় ঘটনা প্রকাশ করে এবং সে দেবকে বলে যে আমি জানি প্রভাত যাদবকে যে খবরটা দিত সে আর কেউ নয়, আমার বন্ধু দেব আমরে। আমি যখন প্রভাত যাদবের কল লিস্ট চেক করি তখন সব জানতে পারি। রোহানের কথা শোনার পর দেব যেন আকাশ থেকে পড়ে। তখন সে বলে যে বাধ্যতার কারণে প্রভাত যাদবকে সমর্থন করেছিল। আসলে দেব শৈশবে খুব দরিদ্র ছিল। তার বাবা একজন বড় মাতাল ছিলেন যিনি কোনো কাজ করতেন না। একই সময় তিনি তাকে এবং তার পরিবারকে মারধর করতেন এবং একবার দেবের বাবা মদ্যপান করার পরে তাকে এত মারেন যে দেবের পা ভেঙে যায়।
তাকে চিকিৎসার জন্য একা হাসপাতালে যেতে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার চিকিৎসার খরচ সেই সময় প্রভাত যাদব বহন করেছিল। প্রভাত দেব ও তার পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করেছিল। সে কারণেই প্রভাত যাদবকে সে পুলিশ থেকে রক্ষা করেছিল। কিন্তু যখন প্রভাত যাদব পুলিশের উপর বোমা বিস্ফোরণ ঘটায় এবং অনেক পুলিশ অফিসারকে হত্যা করে, সেদিন থেকে আমি তাকে সাহায্য করা বন্ধ করে দিই এবং মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাকে হত্যা করব। এসব বলার পরেই দেব রোহানকে বলে যে এখন প্রভাত যাদব মারা গেছে এবং আগামীকাল তুমি তার জন্য স্বর্ণপদক পাবে। সেজন্য এখন পুরনো জিনিস ভুলে যাও এবং নতুন জীবন শুরু করো। কিন্তু রোহান দেবকে বলে যে সে একজন সৎ অফিসার এবং সে বুঝতে পারে যে দেব যা করেছিল তা ভুল ছিল। এখন রোহান দেবকে বলে যে আগামীকাল যখন সে পুরস্কার পাবে সেদিনই সে সবার সামনে বলবে যে তার বন্ধু দেব প্রভাত যাদবের সঙ্গী ছিল। তারপর এই কথা বলে রোহান সেখান থেকে চলে যায়। কিন্তু রোহান যখন তার বাড়িতে আসে তখন সে অনেক কিছু চিন্তা করে এবং সে সিদ্ধান্ত নেয় যে তার বন্ধু দেব যাই করুক না কেন সে হয়তো বাধ্য হয়েই করেছে। তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত, কারণ দেব তার খুব ভালো বন্ধু। এই সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার পরেই রোহান তার বান্ধবীর সাথে রাতে ভিডিও কল করেছিল এবং পরের দিন অ্যাওয়ার্ড নেওয়ার সময় সে কী বলতে চলেছে সে সম্পর্কে সে তার বান্ধবীকে সমস্ত কথা বলেছিল। ঠিক সেখানে সে তার বান্ধবীকে বলেছিল যে সে আগামীকাল দেবের হাতে মেডেলটি তুলে দেবে এবং সবাইকে বলবে যে প্রভাত যাদবকে দেব ছাড়া আর কেউ হত্যা করেনি। একই সাথে তিনি তার বন্ধু দেবকে একটি সুযোগ দিবেন যাতে সে তার ভুল বুঝতে পারে। কিন্তু দেবের মনে হচ্ছিল হয়তো পরের দিন অ্যাওয়ার্ড পাওয়ার সময় রোহান সবার সামনে বলবে যে দেব প্রভাত যাদবের সাথে দেখা করেছে এবং যদি সে এটা সবাইকে বলে তাহলে হয়তো সে তার চাকরি হারাবে, সমাজে তাকে অপমান করা হবে। তাই সেই সিদ্ধান্ত নেয় যে পরের দিন তাকে সে হত্যা করবে। তারপর রোহানকে হত্যা করার জন্য সে একটি পরিকল্পনা করে। রোহানকে যে জায়গায় পুরস্কার দেওয়া হবে তার সামনের বিল্ডিংয়ে একটি টাইমার বন্দুক সেট করে। পরের দিন যখন রোহান পুরস্কার নিতে আসে তখন দেব টাইমার গানের সাহায্যে রোহানকে হত্যা করে। অর্থাৎ যে রোহানকে গুলি করে হত্যা করেছিল সে দেব ছাড়া আর কেউ নয়। এই সব করার পরে যখন সে হোটেলের রুমের ভিতরে রেবেকার সাথে দেখা করে তখন সে বুঝতে পেরেছিল যে সে যা করেছে তা খুব ভুল ছিল। তার খুব অনুশোচনা হয়েছিল এবং সে কারণে সে ফারহানকে ফোন করেছিল। তখন দেব তার কথা শেষ করতে পারার আগেই তার বাইক দুর্ঘটনা পড়ে এবং দুর্ঘটনার কারণে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এরপর এইভাবে এই সমস্ত ঘটনা সামনে আসে। এখন বন্ধুরা এই গল্পটি শেষ হয়। এখন আমরা দেখতে পাই যে ফারহান রোহানের হত্যা মামলার ফাইলটি সম্পূর্ণভাবে পড়ে এবং সে এই সমস্ত কিছু জানতে পেরে দেবকে হেফাজতে নেয়। এরপর দেখতে পাই সে তার শাস্তি ভোগ করতে জেলে যায়। এভাবেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আশা করি আমাদের চ্যানেলের সকল ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা যাক। এরকম আরেকটি দুর্দান্ত ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।